জয়পুর ভারতের রাজস্থান রাজ্যের বৃহত্তম শহর তথা রাজধানী, যা তার স্বতন্ত্র গোলাপি রঙের স্থাপত্যের জন্য পিঙ্ক সিটি নামে পরিচিত। 1727 সালে মহারাজা সুয়াই জয় সিং কর্তৃক প্রতিষ্ঠিত এটি ভারতবর্ষের প্রথম পরিকল্পিত শহর। রাজস্থানের রাজধানী জয়পুরকে গোলাপি শহর বলা হয় কারণ 1876 সালে মহারাজা সুয়াই জয় সিং দ্বিতীয় রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টকে স্বাগত জানাতে শহরের সবকটি বাড়িগুলিকে গোলাপি রং করেছিলেন আতিথেয়তার জন্য। শহরের রূপে মুগ্ধ হয়ে প্রিন্স অ্যালবার্ট শহরের নাম দিলেন পিঙ্ক সিটি। সেই থেকে মূল জয়পুর শহরের রং আজও গোলাপি। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত এই শহরটি বিখ্যাত তার অসাধারণ সুন্দর স্থাপত্যশৈলীর মতো ঐতিহাসিক নিদর্শনের জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পরিচিত হব জয়পুর শহর এবং তার কালচারের সাথে। ঘুরে দেখব শহরের বিখ্যাত স্থানগুলি, তার সাথেই থাকবো রাজকীয় এক হোটেলে, যেখানে আপনি স্বয়ং থাকতে পারবেন শীষ মহলের অন্দরে। তার সাথেই রাজকীয় খাওয়া দাওয়ার সন্ধান তো দেবই। এছাড়াও আপনাদের ঘুরে দেখাবো জয়পুরের বিখ্যাত মার্কেট বাপু বাজার। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। ঘড়িতে সময় হচ্ছে 7:55। আমরা রাইট টাইমের থেকে 5 মিনিট আগেই আমরা জয়পুর স্টেশনে পৌঁছে গেছি। এখন আমরা স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে এবার একটু হোটেল সার্চ করব। আমরা কয়েকটা শর্টলিস্ট করে রেখেছি, এবার হোটেলের দিকে এগোবো। আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, এবার আমরা মেট্রোর দিকে যাব। মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি। ওই দূরে স্টেশন দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সাথে বেশ কিছু লাগেজ আছে, তো জানি না লাগেজগুলো অ্যালাউ করবে কি না, তাও আমরা একটা ট্রাই নিচ্ছি। এটা হলো জয়পুর স্টেশন। এটা পার্কিং হয়ে সোজা গেলে এটা মেট্রো স্টেশন জাস্ট সামনেই আছে। এবার আমরা মেট্রো স্টেশনের দিকে এগোচ্ছি। টাচ করো, চলো। আমরা যাব বাড়ি চপার। এবার লাগেজ নিয়ে একটু উঠতে হবে, একটু সিঁড়ি আছে। এখানে কিন্তু লিফটও আছে, আমরা একটু মিস করে গেছি দেখতে। এই ট্রেনটি বাড়ি চপার যাবে, জানি না উঠতে পারবো কি না। না, ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এই হলো জয়পুর মেট্রো। এটা জয়পুর মেট্রো। মেট্রোটি কিন্তু মানসরোবরের দিকে যাচ্ছে। এই মেট্রোগুলিতে 4টে করে বগি আছে দেখছি। ওই দূরে ট্রেন দেখা যাচ্ছে, আমাদের ট্রেন আসছে। আর নিচ দিয়ে জয়পুর স্টেশন থেকে ট্রেন যাচ্ছে, এক্সপ্রেস ট্রেন। আমাদের ট্রেন চলে এসছে, বাড়ি চপার যাবে। अगला स्टेशन बड़ी चौपर है। আমরা এখন বাড়ি চপার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এটা হলো ওই রাস্তার মোড়, আর ওই দূরে দেখতে পাচ্ছেন ওটা হাওয়া মহল। এখন আমরা রয়েছি আমাদের জয়পুরের হোটেলে। এই হোটেলে আমরা রুম নিলাম জয়পুরে। এই হোটেলটির নাম হলো শিল মহল। তো আমাদের রুমটা এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি।
রুমের না প্রত্যেকটা রুমের আলাদা আলাদা নাম আছে। এইদিকে যেমন জান্তার মান্তার, আর আমাদেরটার নাম আছে আম্বার। ঠিক আছে, রুমটা একটা সুইট রুম। আর এদিকে আসলেই রয়েছে একটি সুন্দর একটি টেবিল, তার সাথে সোফা কুশান। আর এইদিকে রয়েছে, এটা দেখে মনে হচ্ছে টেবিল, বাট এইদিকে ফ্রিজ আছে। হ্যাঁ, তো এইদিকে ইলেকট্রিক কেটেল, গ্লাস কাপ, তার সাথে কফি কিটও আছে। আর এদিকে রয়েছে একটি বড় টেবিল, তার সাথে এদের রেস্টুরেন্টও আছে, তাই মেনু কার্ড দিয়েছে। টেবিলের সাথে একটি চেয়ার। আর এদিকে রয়েছে জানালা, আর এই পাশে রয়েছে ব্যালকানি। এই যে একটা ছোট ব্যালকানি রয়েছে, এই যে এটা হলো ব্যালকানি। বন্ধ করে দিই। রুমটা বেশ অনেকগুলো পেন্টিং দিয়ে সাজানো রয়েছে। আর এদিকে চলে আসলে এদিকে রয়েছে বেডরুম, একটা এসি বেডরুম, ডাবল বেড, সাথে এসি, দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে। এদিকেও রয়েছে একটি ব্যালকানি, যেরকম আগেরটা দেখালাম ওই রুমের সাথে একটা টেবিল রয়েছে, টিভি রয়েছে বড়। আর এইদিকে রয়েছে ওয়াশরুম, বেশ বড় বড় একটা মিরর রয়েছে, সাথে বেসিন, হেয়ার ড্রায়ার রয়েছে, অনেকটা স্পেশিয়াস। উপরে হচ্ছে গিজার আছে গরম জলের জন্য, এদিকে ফ্যান, আর বাথ এরিয়াটা পুরো সেপারেট, আলাদা। বেশ অনেকটা বড় ওয়াশরুমটা। সব মিলিয়ে কিন্তু দারুণ সুন্দর রুমটা, আমার খুব পছন্দ হয়েছে। আপনারা যদি জয়পুরে আসেন তো এই হোটেলটায় আপনারা রুম নিতেই পারেন। আর এই হোটেলটার রেট কত বলবো, মানে অবিশ্বাস্য একটা দামে পেয়ে গেছি। এত সুন্দর একটা সুইট রুম, হোটেলের রুমটা আমরা পেয়েছি 1800 টাকায়, মাত্র 1800 টাকায়। এই হোটেলের হচ্ছে মানে অনলাইনে আমরা বুক করেছি, অফলাইনে রেটটা অনেকটাই বেশি ছিল, তাই জন্য এখানে এসেই আমরা করেছি, অনলাইনে বুক করলাম। আমরা চলে এসেছি হোটেলের রুফটপে ডিনার করতে। আর এই লোকেশনটা জাস্ট দেখুন, এখান থেকে হাওয়া মহল দেখা যাচ্ছে, এই যে সামনেই হাওয়া মহল, ওইদিকে আছে নাহারগড় ফোর্ট, ওই যে দূরে দেখা যাচ্ছে নাহারগড় ফোর্ট। আর ওইদিকে রয়েছে যন্তর মন্তর, এই যে সিঁড়ি মতো যেটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে যন্তর মন্তর। আর তার ওই দূরে যে একটা লাইট জ্বলছে পাহাড়ের ওপরে, ওটা হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির, ওটা ঠিক নামটা আমি জানি না। আর এই যে যন্তর মন্তরের পিছনেই কিন্তু সিটি প্যালেস, ভালো মতো দেখা যাচ্ছে না, ওই যে লাইট জ্বলছে ওটাই হচ্ছে সিটি প্যালেস। এখান থেকে ভিউটা অসাধারণ। এই যে আমাদের টেবিল, এখানে ডিনার করব আমরা। দারুণ জাস্ট লোকেশনটা, হোটেলের সাথে সমস্ত অ্যারেঞ্জমেন্টও খুবই সুন্দর। এবার খাবারটা নিয়ে নেব। এই যে দিয়ে দিয়েছে আমাদের ডিনার, আমরা অর্ডার করেছি রুটি, বাটার রুটি, সাথে রয়েছে সবজি, মিক্স ভেজ একটা সবজি, আর স্যালাড, জল। এই হচ্ছে ডিনার আমাদের। আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে জয়পুর শহরটাকে ঘুরে দেখার জন্য। আমি এখন রয়েছি জয়পুরের মূল প্রাণকেন্দ্র পিঙ্ক সিটির একদম মাঝখানে। আর এইটাই মেন জায়গা, এখান থেকে হাওয়া মহল একদম কাছে। জাস্ট হোটেল থেকে বেরোলাম এখন। আর এখান থেকে একটা আমরা টোটো করে নেব ফুল ডের জন্য, মানে পুরো দিনটা আমাদের ঘুরে দেখানোর জন্য একটা অটো আমরা বুক করে নেব। তো চলুন যাওয়া যাক। আমরা উঠে পড়লাম অটোতে, আর এখন আমরা প্রথমেই চলে যাব জওহর সার্কেলের দিকে। আমরা এখন আছি জয়পুরের বিড়লা মন্দির চত্বরে। আর এই পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মতি ডুংরি ফোর্ট। মতি ডুংরি ফোর্ট, আর ওই যে দূরে ওটা হলো বিড়লা মন্দির। এটি হলো জয়পুরের বিড়লা মন্দির। কিন্তু এখানে
দুপুর 12টা থেকে 3টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে, তাই জন্য এখন মন্দির বন্ধ আছে, আমরা ভেতরে প্রবেশ করতে পারছি না। কিন্তু বাইরে থেকে মন্দির চত্বরটি এরকম। আর মন্দিরের ঠিক পিছনেই হলো মতিডুংরি ফোর্ট। কেমন? আমরা রয়েছি এখন জয়পুরের জহর সার্কেলে। আর এই জহর সার্কেলের একদিকে রয়েছে পত্রিকা গেট, আর আরেক দিকে রয়েছে এই তোরণ দুয়ার। ঠিক আমার পেছনেই রয়েছে, এখানে আমরা এলাম এখন, আর এরপরেই যাব পত্রিকা গেটে। এই তোরণ দুয়ার গেটটি নতুন তৈরি হয়েছে জয়পুরে, অনেকটা হাওয়া মহলের আদলে তৈরি হয়েছে, সম্পূর্ণটাই হোয়াইট মার্বেল দিয়ে তৈরি হয়েছে গেটটি। এখন আমরা আছি আব্দুলজির সাথে। আব্দুলজি আমাদের জয়পুরে পুরো ঘুরি দেখাবেন খুব সুন্দরভাবে, খুব ভালো লোক, খুব ভালো ह्यूमन। तो अब्दुल जी, आप हम लोग को आज जयपुर घुमाएंगे, तो कहाँ कहाँ घुमाएंगे आप? सर आपको घुमाएंगे आमेर फोर्ट घुमाएंगे, जयगढ़ फोर्ट घुमाएंगे, नाहरगढ़ फोर्ट घुमाएंगे, जल महल घुमाएंगे, और अभी हम हैं ये जवाहर सर्किल है ना, यहाँ घुमाएंगे, जीटी वगैरह घुमाएंगे, और पिंक सिटी घुमाएंगे। और इतना कुछ आप जो घुमाएंगे, आप तो पूरा जयपुर घुमा दे रहे हैं, तो इसके लिए आप क्या चार्जेस क्या आपका? नहीं कोई ज़्यादा चार्जर नहीं, मिनिमम चार्जर वन आवर्स ले रहे हैं 160 रुपीज़। इतना सस्ता में आप कैसे घुमा दे रहे हैं? पूरा जयपुर आप घुमा दे रहे हैं 160 रुपये में। फिर कल भी तो आएंगे सर आप। और अब्दुल जी आपका फ़ोन नंबर बता दीजिए एक बार। लीजिए नंबर लिए 9352684937। यदि कोई आपको कांटेक्ट करे, आप स्टेशन से पिकअप करके पूरा घुमाएंगे उनको? ओके सर घुमाएंगे। बहुत बहुत शुक्रिया अब्दुल जी। এখন আমরা জহর সার্কেলের অপোজিট সাইডে চলে এসেছি, অন্যদিকে চলে এসেছি। আমরা এখন আছি পত্রিকা গেটে। এটিও খুব বেশি দিন হয়নি যে তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু রাজস্থানে জয়পুরে এটা এখন একটি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম। এখানে কিন্তু অনেকে আছেন ফটোশ্যুট করাতে। এই পুরো জায়গাটায় কিন্তু ফটোগ্রাফারদের খুব ভিড় আছে, এখানে সবাই ফটোশ্যুট করাতে আসে। দেখতেই পাচ্ছেন এখানে এরা রেট চাইছে প্রতি ফটো 40 টাকা করে। सोनेरी धरती जठे हर चादी आसमान रंगे रंगीलो रसी भरो। আমরা এখন চলে এলাম জয়পুর শহরে অবস্থিত একটি অপূর্ব সুন্দর স্থাপত্য জলমহল দেখতে। মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত এই প্রাসাদটি বাইরে থেকে দেখতে একতলা মনে হলেও এটি আসলে একটি 5 তলা ভবন। এর 4টি তলা জলের নিচে নিমজ্জিত থাকে এবং শুধুমাত্র ওপরের তলাটি দৃশ্যমান। আনুমানিক 1699 সালে এই প্রাসাদটি নির্মিত হয়েছিল। জলমহলের অপূর্ব সুন্দর দৃশ্য দেখার পর আমরা সোজা রওনা দিলাম আমের ফোর্টের উদ্দেশ্যে। এসে পৌঁছলাম আমের ফোর্টের সামনে। আমরা এখন আমেরে চলে এসেছি। আমরা এখন জিপ নিয়ে নিয়েছি, আনিস সাহেবের জিপ। আনিস সাহেব আছেন আমাদের সাথে। আর আনিস সাহেব শুধু যে আমাদের নিয়ে যাবেন তাই নয়, আমাদের কিন্তু খুব সুন্দরভাবে বোঝাবেনও, আর খুব ভালো একজন লোক। তো আনিস সাহেব এই আমের ব্যাপারে কিছু বলবেন। ये आप जो किला देखने जा रहे हैं, ये राजा मानसिंह का किला है। इसमें 2 राजाओं ने राज किया, राजा मानसिंह, राजा जयसिंह। तो मानसिंह ने तो बसाया इसको आमेर को, और जयसिंह ने बसाया जयपुर। जयपुर तो राजस्थान की राजधानी है, जयपुर की राजधानी है। और इस किले में है 22 आइटम देखने के, दीवाने आम, दीवाने खास, भूल भुलैया, शीश महल, महारानी रानी के 12 कमरे, सर्दी के अलग, गर्मी के अलग, सब बने हुए इसके अंदर। तो आपको अंदर देखना है इस किले के अंदर। और ये जोधा का पियर भी है, जोधा यहीं की थी। आप देखिए अकबर जोधा देखा होगा ना आप लोगों ने, वो यहीं बना था। और हकीकत में जोधा यहीं की थी, यहीं से लेके गया था अकबर शादी करके। এটি হলো রূপোর টাকশাল, আমের ফোর্টের রূপোর টাকশাল। এই সামনে যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এটা অনেকটা চাইনা ওয়ালের আদলে তৈরি। এটা এই শহরকে 12 কিলোমিটার ঘিরে ধরে রেখেছে। ভুলভুলাইয়া সিনেমায় যে মন্দিরটি দেখানো হয়েছিল, এটি কিন্তু সেই মন্দিরটি। এখান থেকে
কেল্লা অবধি প্রায় 350টি মন্দির রয়েছে। আমরা এখন আছি পান্না মিনাকা কুণ্ড, বা এটাকে বাউড়িও বলা হয়। আমরা অন্যান্য জায়গাতেও বাউড়ি দেখেছি, যেমনি যোধপুরেও দেখেছিলাম, সেরকমই এই বাউড়ি। এই বাউড়িতে এখন শুটিং চলছে, তাই জন্য একটু রেস্ট্রিকশনস আছে। আমরা এখন ফিরে যাচ্ছি আমের ফোর্টের দিকে। আমরা এখন আমের ফোর্টের পার্কিংয়ে নামলাম, নেমে উপরে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে অনেক দোকান আছে। এটা আমের প্যালেসের গেট। এইটা হচ্ছে আমের ফোর্টে ঢোকার রাস্তা। এদিকে সিঁড়ি দিয়ে ওঠার রাস্তা রয়েছে, আর এদিকে এরকম স্ল্যাব মতো রয়েছে। এই রাস্তা দিয়ে রানীরা উঠতো, আর রাজাদের জন্য ছিল সিঁড়ির রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা উঠে গেলে প্রথমেই রয়েছে শিলামাতার মন্দির। রাজা মানসিং যখন বেঙ্গলে গিয়েছিলেন তখন তিনি সেখান থেকে শিলামাতার মূর্তি নিয়ে এসেছিলেন। এই শিলামাতার পুজো এখনো পর্যন্ত বাঙালি পণ্ডিতরাই করে থাকেন। परेड यहाँ पे राज्य की आर्मी सेना परेड करती थी। जलेब चौक, हाँ, यहाँ पे राज्य की आर्मी सेना की परेड होती थी। और देखो ये गेट देख रहे हो, इस गेट को बोलते सूरज पोल गेट, क्योंकि सूरज उस साइड से होता है। इस गेट को बोलते चांद पोल गेट, क्योंकि चांद इस साइड से होता है। सूरज पोल गेट से राजा और राजा की फैमिली और शाही लोग आते थे। जब भी राजा महाराजा इस गेट से आते थे, उस गेट के ऊपर ढोल नगाड़े रखे हुए हैं, वो बजाए जाते थे। वो आज भी बजाए जाते हैं, रोज सुबह 8 से 10। जब एलिफेंट राइड यहाँ पे शुरू होती है, एलिफेंट राइड होती है यहाँ पे 12 बजे तक। उसके बाद नीचे हाथी गाँव में वहाँ पे होती है। चांद पोल गेट से मैम गांव वाले और आम लोग आते थे। आम लोगों के लिए वो गेट दे रखा है, राजा महाराजाओं के लिए। अभी यहाँ से पैदल वाले आते हैं, वहाँ से गाड़ी वाले आते हैं। वर्ल्ड में तीसरे नंबर पर आती दीवार। फर्स्ट पे आती है चीन की दीवार, सेकंड पर कुंभलगढ़ किले की, थर्ड पे ये दीवार 3 किले कवर करती है। आमेर का किला, जयगढ़ किला, नाहरगढ़ किला, तीनों किलों को कवर करती है। इन किलों की सुरक्षा के लिए बनाई गई थी। और देखो यहाँ पे पहले पानी का टैंक होता था, इसके नीचे टैंक का ढक्कन देखो वहाँ से। किले के अंदर 3 अंडरग्राउंड वाटर टैंक बना है। पहले ये वाला, सेकंड वाला ये, तीसरा मानसिंह पैलेस में। ये भी टैंक है। हाँ। সিং দরওয়াজা দিয়ে প্রবেশ করতেই সামনেই যে মহলটি দেখা যাচ্ছে এটিকে বলা হয় দেওয়ানে আম। এখানে মূলত রাজাদের সাথে প্রজাদের আলোচনা হতো। এই দেওয়ানি আম তৈরি করেছিলেন রাজা সোয়াই জয় সিং প্রথম, এবং এই মহলটি 40টি স্তম্ভ বিশিষ্ট। যেহেতু এই রাজাদের সাথে মুঘল রাজাদের সদ্ভাব ছিল, সেই জন্যই এই মহলটি সম্পূর্ণই মুঘল এবং হিন্দু আর্টে তৈরি করা হয়েছে। ये नारियल होता है मैम, उसके छिलके से घिस घिस के ऐसा बनेगा, इसीलिए इतना स्मूथ और ठंडा ही है। और ये पूरा सिंगल पत्थर है भैया, एक ही पत्थर है, कोई कटोट नहीं, ठोस है अंदर से। अच्छा, सिंगल पत्थर है। দেওয়ানি আমের সামনেই যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় গণেশ পোল। 1639 সালে মহারাজা জয় সিং প্রথম এই গণেশ পোলটি নির্মাণ করেন, এবং এই পোলে যে রঙগুলি ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পূর্ণ অর্গানিক, অর্থাৎ ফুল, পাতা, সবজি রং দিয়ে সেগুলো তৈরি। এখানে আপনারা যে গার্ডেন বা বাগিচাটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো কেশর বাগিচা। মহারাজা মানসিং ছিলেন খুব শৌখিন মানুষ। তিনি এখানে কেশর উৎপাদনের কথা চিন্তা করেন। তার জন্য তিনি কাশ্মীর থেকে কেশর গাছ এবং কেশর উৎপাদনের উপযোগী মাটি নিয়ে আসেন। তবে রাজস্থানের এত গরম আবহাওয়া কেশর উৎপাদনের সহযোগী নয়।
তাই এখানে আর কেশর উৎপাদন হলো না। বর্তমানে এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। এখন আমরা যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিকে বলা হয় দিওয়ানে খাস। এই দিওয়ানে খাস শুধুমাত্র রাজ পরিবারের সদস্যদের জন্যই ছিল। এখন সামনে যে মহলটি দেখতে পাচ্ছেন এই মহলটি হলো ভারতবর্ষের সবথেকে প্রাচীন এবং সবথেকে বড় শীষমহল। এটি হলো জয়পুর আমের ফোর্টের শীষ মহল। এটিকে উইন্টার প্যালেসও বলা হয়। এর উল্টো দিকে দেখতে পাচ্ছেন এটিকে সামার প্যালেস। পুরোটি এখানে কাচের বিভিন্ন কারুকার্য করা আছে। 2013 সালের আগে এখানে কিন্তু ভেতরে ঢুকে অ্যালাউ ছিল ভেতরে ঢোকা, এবং সেখানে ঢুকে মোমবাতি দিয়ে রিফ্লেকশন দেখানো হতো। কিন্তু এই মুহূর্তে এটি বন্ধ আছে। যবে থেকে ওয়ার্ল্ড হেরিটেজের আন্ডারে এই আমের ফোর্ট গেছে তবে থেকে এটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এটি মাঝখানে রাজার রুম ছিল আর দুপাশে দুই রানীর রুম ছিল। এখন আমরা এলাম শীষ মহলের ঠিক অপর দিকে। এই জায়গাটিকে বলা হয় সুখ মন্দির বা এই জায়গাটিকে সামার প্যালেসও বলা হয়। মূলত গরমকালে রাজা রানীরা এই মহলে বসবাস করতেন। এই মহলটিতে রয়েছে ন্যাচারাল এয়ার কন্ডিশনার। ন্যাচারাল ভাবে মহলের ভেতরটি ঠান্ডা রাখার জন্য সব রকম ব্যবস্থা এখানে ছিল। মহলের ছাদের উপরে জল দেওয়া হতো এবং নিচে যে দেখতে পাচ্ছেন ড্রেনেজ সিস্টেম রয়েছে সেখান থেকে জলটি বেরিয়ে আসতো এবং এই গেটগুলিতে ঝোলানো থাকতো পর্দা, আর সেই জলের মাধ্যমে পর্দাটি ভিজে যেত এবং বাইরে থেকে যে হাওয়া মহলের ভেতরে প্রবেশ করত সেটা ঠান্ডা হাওয়া হয়ে মহলের ভেতরটি ঠান্ডা রাখতো। আর মাঝখানে এত সুন্দর যে গার্ডেনটি আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সোহাগ বাগিচা। সে সময় রানীদের তো বাইরে যাওয়ার অনুমতি ছিল না, তাই জন্য মহলের ভেতরেই এই সুন্দর বাগিচাটি নির্মাণ করা হয়েছিল। राजा मानसिंह की 12 रानियां थी। हर राशि की एक रानी, 12 अलग अलग राशि की 12 रानियां। अब ये पूरा एक रानी का अपार्टमेंट है। अंदर रूम देखो पूरा एक रानी के लिए। ये दूसरी रानी का, इसके आगे तीसरी रानी का। ये देखो 3 रानी कैसे, 3 के सामने की तरफ, 3 के इस साइड, 3 के उस साइड, चारों कोनों में 3 3 अपार्टमेंट। 12 रानी को 12 अपार्टमेंट। देखो मैम ऊपर राजा का बेडरूम है वहाँ पे, और इस बालकनी से राजा चारों तरफ किसी भी रानी के पास जा सकते हैं। सभी में ऐसे सीढ़ियाँ मिलती है ऊपर से नीचे आने के लिए। 12 के 12 अपार्टमेंट। ये अपार्टमेंट मेन रानी का था, जो पट रानी होती है फर्स्ट वाली उसका अपार्टमेंट था। यहाँ पे ओपन बाथ होता था नहाने के लिए। ये फर्स्ट वाली रानी के लिए बना था, वो इसलिए फर्स्ट वाली रानी को थोड़ी स्पेशल फील देने के लिए एक रानी के लिए बना था, और किसी रानी के पास नहीं होता था। देखो अगर राजा ये रानी के पास आ रहे हैं तो 11 रानियों को पता नहीं होगा राजा किस रानी के पास है, जिससे उनकी लड़ाई झगड़े नहीं। रानियों को ऊपर जाना नहीं देता था, वो इसलिए एक साथ नहीं जा सकती। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এই জায়গাটিতে যোধা আকবর সিনেমার শুটিং হয়েছিল। আর সামনে যে বড় বড় দুটি কড়াই দেখা যাচ্ছে এই দুটি কড়াইও সেই শুটিংয়ের জন্যই বানানো হয়েছিল। তবে শুটিংয়ের পরে আর এই কড়াইগুলি এখান থেকে নিয়ে যাওয়া হয়নি, তারা এগুলি এখানেই রেখে গিয়েছিলেন। আমরা এখন আমের থেকে বেরিয়ে আবার আমাদের অটোর দিকে যাচ্ছি। আমরা আমের ফোর্ট থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি জয়গড় নাহারগড় ফোর্টের দিকে। এই একই রাস্তা, জয়গড় বা নাহারগড় যেতে হলে এই রাস্তা দিয়ে এগোতে হবে। পাহাড়ি রাস্তা, প্রায় 52খানা এরকম বাঁক রয়েছে এই রাস্তায়।
আমরা এখন পৌঁছে গেছি জয়গড় ফোর্টের সামনে। আর প্রথমেই এখান থেকে টিকিট কেটে নিতে হবে। গাড়ি নিয়ে অটো সে এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, পার হেড 150 টাকা করে বললো টিকিটে, আর পার্কিং এর কিন্তু আলাদা চার্জ। আমরা প্রবেশ করলাম জয়গড় ফোর্টে। 1726 সালে রাজা দ্বিতীয় জয়সিং এই ফোর্টের নির্মাণ কার্য সম্পন্ন করেন। এই দুর্গটি মূলত ব্যবহৃত হতো জয়পুর শহরের সামরিক ঘাঁটি হিসেবে, অর্থাৎ বাইরের শত্রুদের হাত থেকে শহরকে রক্ষা করার জন্যই তৈরি হয়েছিল এই জয়গড় দুর্গ। এই দুর্গটি তার বিশাল প্রাচীর এবং দুর্গের ভেতরে থাকা বিশাল জয়বান তোপের জন্য পৃথিবী বিখ্যাত। রাজপরিবারে ব্যবহৃত সমস্ত গোলা বারুদ তোপ সবকিছুই তৈরি হতো এই জয়গড় দুর্গে। সামনেই যে পতাকাটি দেখতে পাওয়া যাচ্ছে, এই পতাকাটি রাজপরিবারের যে প্রথম মানসিং ছিলেন তার নিজস্ব পতাকা ছিল। তিনি কাবুলের 5টি স্টেটে বিজয় লাভ করেছিলেন। এই পতাকার 5টি রং সেই 5টি স্টেটকে আইডেন্টিফাই করছে। যখন বর্তমান রাজা রাজ্যে উপস্থিত থাকেন তখন এই পতাকার সাথে আরো একটি ছোট পতাকা লাগানো থাকে। আমরা এখন এসেছি জয়গড় ফোর্টে অবস্থিত জয়ওয়ান কামানের সামনে। এই কামানটি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় কামান। এটি থেকে গোলা বারুদ ফায়ার করার জন্য 100 কেজি বারুদের প্রয়োজন হয়। খালি সাইজটা দেখুন। এই যে চাকাগুলি দেখছেন, এই শুধু এই চাকাটির হাইটই কিন্তু 9 ফুট। তাহলে আপনারা আন্দাজা লাগিয়ে নিন যে এই কামানটি কতটা বড় হতে পারে। এই শেডটি যে দেখছেন, এই শেডটিও কিন্তু অনেক আগের তৈরি। ये खड्डा महाराजा सेकंड सवाई जयसिंह जी ने खुदवाया था। खुदवाकर जो इससे पत्थर निकला है वहाँ से लेकर ये दीवार बनाया है। এই জায়গাটি রেইন ওয়াটার হারভেস্টিং এর জন্য ইউজ হতো। সেই সময় কিন্তু রেইন ওয়াটার হারভেস্টিং এর জন্য এই জয়গড় ফোর্টে খুব সুন্দরভাবে ব্যবস্থাপনা করা ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ড্রেনেজ সিস্টেম করা রয়েছে যাতে বৃষ্টির জলগুলি সংরক্ষণ করে রাখা যায়। শুধু তাই নয়, সেই জলগুলিকে খুব সুন্দরভাবে ফিল্টার করা হতো এবং এই জলই সৈন্যরা ব্যবহার করত। আমরা এখন যাচ্ছি জয়গড় ফোর্টের মধ্যেই অবস্থিত আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্কের ভেতরে। এই দেখুন বিশাল বড় ট্যাঙ্ক, সমস্ত জল এসে এখানে জমা হতো। আমরা বেরিয়ে পড়লাম জয়গড় ফোর্ট থেকে, আর এখন চলে যাচ্ছি নাহারগড় ফোর্টের দিকে। আর পথেই দেখা পেয়ে গেলাম বেশ কয়েকটি ময়ূরের। অনেকগুলো ময়ূর আছে ভর্তি। দেখুন এখানেও আছে, এপাশেও আরও আছে। হ্যাঁ, আমরা এখন চলে এলাম জয়পুরের আরাবল্লী পাহাড়ের চূড়ায় অবস্থিত ঐতিহাসিক নাহারগড় ফোর্টে, যা 1734 সালে মহারাজা সোয়াই জয়সিং তৈরি করেছিলেন। এই নাহারগড় দুর্গটি তার অপূর্ব সুন্দর স্থাপত্য এবং অসাধারণ সুন্দর সূর্যাস্তের দৃশ্যর জন্য বিখ্যাত। তাই আমরাও এখানে পৌঁছে সর্বপ্রথম চলে আসি এখানকার ভিউ পয়েন্টে সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার জন্য।
এই নাহারগড় দুর্গের আগের নাম ছিল সুদর্শননগর, পরে এটি নাহারগড় বা বাগড়াবাস নামে পরিচিত হয়। এই ফোর্টটি জয়গড় ফোর্ট থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এটি আমের দুর্গ এবং জয়গড় দুর্গের সাথেই শহরের সুরক্ষা বলয় হিসেবে কাজ করত। আমরা এখন চলে এলাম নাহারগড় ফোর্টের মাধবেন্দ্র ভবনে। এই মাধবেন্দ্র ভবনটি নির্মাণ করেছিলেন রাজা সোয়াই মাধো সিং দ্বিতীয়। 1880 থেকে 1922 সালের মধ্যে এই ভবনটি নির্মাণ হয়। এই সুবিশাল দোতলা ভবনের মধ্যে ছিল 10টি মহল। একটি মহলে থাকতেন রাজা মাধো সিং এবং বাকি 9টি ভবনে থাকতেন তার 9 রানী। রাজার মহলটি তার 9 রানীর মহলের সাথে যুক্ত ছিল করিডোরের মাধ্যমে, যাকে বলা হতো রাজা কি গালিয়া। এই প্রতিটি মহলের বেডরুমের মধ্যে শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি করে আগুন জ্বালানোর জায়গা করা ছিল। প্রতিটি মহল একই রকম স্ট্রাকচারে তৈরি করা হয়েছিল, তাই প্রতিটি মহল দেখতে একই রকম লাগে। এই মহলগুলি বিভক্ত ছিল বেডরুম, বারান্দা, কিচেন, টয়লেট এবং ছাদ দ্বারা। এখন আমরা চলে এলাম ভবনের ছাদে। এই ছাদ থেকে জয়পুর শহরের ভিউ কিন্তু অসাধারণ সুন্দর। আমরা বেরিয়ে গেলাম নাহারগড় ফোর্ট থেকে এবং সোজা চলে গেলাম অ্যালবার্ট হল মিউজিয়ামের দিকে। এটি শুধুমাত্র জয়পুর নয়, গোটা রাজস্থান রাজ্যের সবথেকে প্রাচীনতম জাদুঘর। এটি জয়পুরের রামনিবাস বাগানে অবস্থিত এবং 1887 সালে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এই জাদুঘরের সবচেয়ে বড় আকর্ষণ হলো একটি প্রাচীন মিশরীয় মমি, যা পর্যটকদের বিশেষভাবে আকৃষ্ট করে। এরপর আমরা চলে আসি জয়পুরের খুবই ফেমাস ওল্ড MM খান রেস্টুরেন্টে ডিনারের জন্য। এখানে চিকেন, মাটন, তন্দুরি, কাবাব থেকে শুরু করে বিরিয়ানি সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায় এবং এই রেস্টুরেন্টের খাবারের টেস্ট কিন্তু অসাধারণ। এটি একটি ফ্যামিলি রেস্টুরেন্ট, বেশ বড়, স্পেশিয়াস, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং ওয়েল ডেকোরেটেড। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে রেস্টুরেন্টটি সাজানো রয়েছে এবং এখানকার প্রতিটি স্টাফের বিহেভিয়ার কিন্তু খুবই ভালো। আর তার সাথে এখানকার খাবার দাবারের তো কোনো তুলনাই হবে না। প্রতিটি খাবারের টেস্ট ছিল অসাধারণ। আপনারা জয়পুরে এলে এই রেস্টুরেন্টে কিন্তু একবার হলেও আসতেই পারেন। ডিনার সেরে আমরা চলে এলাম হাওয়া মহলের সামনে। আর আপনারা দেখতেই পাচ্ছেন রাতের হাওয়া মহলের ভিউ কতটা সুন্দর। এই হাওয়া মহলের সামনের জায়গাটা কিন্তু কোনো সময়ই ফাঁকা থাকে না, সব সময় প্রচুর লোকের ভিড়ভাড় থাকে এই জায়গাটাতে। তবে এখন রাতের বেলা তুলনামূলকভাবে অনেকটাই ভিড় কম। আর এই হাওয়া মহলের ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছেন কয়েকটি ক্যাফে রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেও কিন্তু হাওয়া মহলের অসাধারণ সুন্দর ভিউ পাওয়া যায়। এই 5 তলা বিশিষ্ট রাজকীয় প্রাসাদটি 1799 সালে মহারাজা সোয়াই প্রতাপ সিং নির্মাণ করেন। এরপর আমরা রামচন্দ্র কুলফি ভান্ডার থেকে অসাধারণ সুন্দর রাবড়ি খেয়ে ফিরে আসি আমাদের হোটেলে। আপনারা নিশ্চয়ই ভাবছেন রুমে আসছি বলে এখন কোথায় আমি বসে আছি। আসলে এটা হলো আজকের আমাদের রুম, শীষ মহল। আপনাদের তো আগেই দেখিয়েছি আমরা জয়পুরে উঠেছি হোটেল শিল মহলের, আর আগের দিনের আমাদের রুমটাও আপনাদের সাথে শেয়ার করেছি। যেরকমটা আপনাদের আগেই বলেছিলাম, এই হোটেল শিল মহলের প্রতিটি রুমের আলাদা আলাদা নাম আছে এবং আলাদা আলাদা থিম আছে। আগের দিনের আমাদের রুমটির নাম ছিল আম্বার।
তবে আমাদের ফার্স্ট প্রেফারেন্স ছিল এই শীষ মহলে থাকার, কিন্তু আগের দিন এই শীষ মহল রুমটি অ্যাভেলেবেল ছিল না। আজকে এই শীষ মহল রুমটি অ্যাভেলেবেল হওয়ায় আমরা আম্বার থেকে শীষ মহলে শিফট করি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে রুমটি ডেকোরেট করা। পুরো রুমটিতে কাঁচ দিয়ে সূক্ষ্ম কারুকাজ করা রয়েছে, আর তার সাথে একটা রাজকীয় ফিল তো দিচ্ছেই। এই হোটেলের প্রতিটি রুমই সুইট রুম এবং আলাদা আলাদা থিমে তৈরি করা রয়েছে। একটি ড্রয়িং রুম, একটি বেডরুম এবং তার সাথেই রয়েছে বাথরুম। আর প্রতিটি রুমই কিন্তু বেশ বড়। আপনারাও যদি জয়পুরে এসে এত সুন্দরভাবে রাজকীয় রুমে থাকতে চান তাহলে আপনারা এই শিলমহল হোটেলে কিন্তু আসতেই পারেন। ডেসক্রিপশনে হোটেলের ডিটেলস মেনশন থাকবে, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। গুড মর্নিং। আমরা এখন বেরিয়ে গেছি রেডি হয়ে সকাল সকাল একটু ব্রেকফাস্ট করব। আর আমরা এখন এই মার্কেট দিয়ে হাঁটছি, যদিও এখনও সব দোকান খোলেনি। আমার ডান দিকে যন্তর মন্তর আছে, পিছনে হাওয়া মহল। আর আমরা যাচ্ছি একটু ব্রেকফাস্ট করতে। সামনে একটা দোকান আছে কাছেই, সম্রাট বলে, ওটা ব্রেকফাস্টের জন্য একটু ফেমাস। তো গিয়ে একটু এক্সপ্লোর করবো যে দোকানটা কেরম। এটি সিটি প্যালেসের ত্রিপোলিয়া গেট। আর সামনে ওই মিনারটি দেখতে পাচ্ছেন, ইসরাত বাল। আর আমরা এই পাশে যাচ্ছি হোটেল সম্রাটের দিকে। আমরা এখন চলে এসেছি সম্রাটের সামনে। গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। আমরা এখন সম্রাটের ভেতরে আছি, বসার জায়গা। এটা হলো সম্রাটের মেনু কার্ড। আমরা এখন অর্ডার করব। অর্ডার করে দিয়েছি। এটি হলো পেঁয়াজ কচুরি, কেশর জিলিপি, এটা হলো খামান ঢোকলা। এটার দাম 40 টাকা প্লেট, এটা 50 টাকা, এটা 45 টাকা। এছাড়াও আমরা আরেকটা পনির পকোড়া করেছি। আমরা আরেকটা অর্ডার করে দিয়েছিলাম, এটা হলো ডাল পনির ব্রেড পকোড়া, দেশি ঘিয়ে ভাজা। দেখুন ভেতরে পনির আছে, চাটনির সাথে দিয়েছে, দেশি ঘিয়ে ভেজে দিয়েছে। আমরা অর্ডার করেছি কুল্লার লস্যি, এটার দাম হলো 45 টাকা। বেশ একটা জম্পেশ জয়পুরি ব্রেকফাস্ট হলো। কালকে মোটামুটি আমরা জয়পুরের অনেকটাই কভার করে ফেলেছিলাম, ম্যাক্সিমামটাই। একটু আমাদের এই লোকাল কিছু স্পট বাকি ছিল, সেই জন্য আমরা আপাতত যাচ্ছি আমাদের ঠিক সামনেই। দেখতে পাচ্ছেন যে গেটটি, ওটাই হলো সিটি প্যালেস। আমরা সিটি প্যালেসে যাব এবং যন্তর মন্তর যাব, দুটোই কিন্তু এখান থেকে একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্স। আমরা পৌঁছে গেছি সিটি প্যালেসের মেন গেটের সামনে। কিন্তু এই গেটটি দিয়ে রাজার পরিবার এবং তার গেস্টদেরই কেবলমাত্র ঢোকার অনুমতি আছে। জনসাধারণের জন্য এই সামনে এদিকে এগিয়ে এন্ট্রেন্স গেট আছে। এই গেটটি দিয়ে ঢুকে সোজা এগিয়ে গেলেই সিটি প্যালেসের এন্ট্রেন্স। আমরা এখন পৌঁছে গেছি সিটি প্যালেসের এন্ট্রেন্সের সামনে। সিটি প্যালেসের ঠিক এদিকেই কিন্তু এটা হলো যন্তর মন্তর। এটা হলো যন্তর মন্তর টিকিট কাউন্টার, আর এদিকে সিটি প্যালেসের টিকিট কাউন্টার। আমরা টিকিট নিয়ে নিয়েছি, পার টিকিট 300 টাকা করে লেগেছে। এছাড়াও এখানে আলাদা একটা রয়্যাল ট্যুরও হয়, সেটা পার হেড 4000 টাকা এবং 2000 টাকার রয়েছে, দুরকম। আমরা এন্টার করব এই বীরেন্দ্র পোল থেকে। এটাই হলো এন্ট্রি পয়েন্ট, এটা হলো এন্ট্রেন্স গেট। আর ঢুকেই এখানে ফটোগ্রাফি হচ্ছে। আর এটা হলো চত্বরটা, এবং গল্ফ কার্টও আছে, গল্ফ কার্ট আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে 150 টাকা করে পার হেড চার্জেস আছে। আমরা এখন ঢুকেছি এখানে টেক্সটাইল মিউজিয়ামে। এখানে সব জামা কাপড় ডিসপ্লে আছে রাজাদের। একটা পোলো খেলার ড্রেস, বিভিন্ন ট্রফিস। মহারাজা সওয়াই রাম সিং টুয়ের পোলো খেলার ড্রেস।
এটা বিলিয়ার্ড খেলার ড্রেস। দেখুন চেস বোর্ড, আগেকার দিনে চেস বোর্ড এবং চেস বুটি। বিভিন্ন রাজাদের ড্রেস এটা। বিভিন্ন লেডিস আউটফিট এখানে রয়েছে। এগুলি হলো পশমিনা শাল, এগুলি বাচ্চাদের ড্রেস। বিভিন্ন রকমের টুপি এখানে রয়েছে, এগুলি কিন্তু পাগড়ি। দেখুন বানানোর পর এরকম, আর এমনি আগে হলো এরকম। এগুলো হলো কার্পেট, এই একটি আছে, এর পাশে একটি কার্পেট আছে। আমরা টেক্সটাইল মিউজিয়াম থেকে বেরোলাম, এখন আমরা অন্য মিউজিয়ামে যাব। এটি হলো সেই চত্বর। আমরা এখন প্রবেশ করছি পেন্টিং অ্যান্ড ফটোগ্রাফি গ্যালারিতে। এটি হলো সেই পেন্টিং আর ফটো গ্যালারি। এটি একটি পেন্টিং হলো মুঘল সম্রাট জাহাঙ্গীর এবং তার কোর্টইয়ার্ডের। এটি হলো অরঙ্গজেবের পেন্টিং। এটিকে বলা হয় চুহে নামা, একটি ক্যালিগ্রাফি আর্ট ডেকানের আর্টিস্টের। এটি হলো বিশাল বড় একটি পেন্টিং, কমসে কম 12 থেকে 15 ফুট হাইট হবে এই পেন্টিংটির। দেখুন আমাদের মা দুর্গার পেন্টিং, মহিষাসুর মর্দিনী। এখানে সমস্ত পেন্টিং মা দুর্গার পেন্টিং। এখানে দেখানো হয়েছে যে কাগজ যে তৈরি হয় তার বিভিন্ন ধাপ। আগেকার দিনে যে ন্যাচারাল কালার্স ইউজ করা হতো, সব বিভিন্ন কালার কী থেকে তৈরি হতো, কী রং হতো, সেগুলো একটা ডিসপ্লে। এই সমস্ত পেন্টিং কিন্তু তুলনামূলক একটু নতুন। 1819 থেকে 1880-র মধ্যে তৈরি করা হয়েছে এই সমস্ত পেন্টিং। এখানে স্বর্গের একটি কাল্পনিক চিত্র, স্বর্গলোক এই চিত্রটির নাম। পেন্টিংয়ের পর এবার আমরা ফটোগ্রাফি সেকশনে ঢুকে গেলাম। এখানে সমস্ত ফটো ক্যাপচার করা আছে এবং বিভিন্ন পুরনো ক্যামেরাও ডিসপ্লেতে আছে। দেখুন এটি পুরনো হাওয়া মহল এবং তার আশপাশের চিত্র। আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো সিটি প্যালেসের প্রীতম নিবাস চক। এই জায়গাটিতে রাজ পরিবারের বিভিন্ন অনুষ্ঠান হতো এবং চারিদিকে ঘেরা উপরের ঝাড়খা দিয়ে রানীরা সেই অনুষ্ঠান দেখতেন। এটা সিটি প্যালেসের অন্যতম সুন্দর একটি জায়গা, আর এই জায়গাটিতে রয়েছে 4টি বিশেষ দরজা। এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজার উপরে গণেশ ঠাকুরকে স্থাপন করা হয়েছে এবং এই দরজাটি বসন্ত ঋতুকে আহ্বান করে, আর এই দরজাটির নাম হলো লেহেরিয়া। এখন যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এই দরজাটির নাম হলো গোলাপ দুয়ার এবং এই দরজাটি দেবী মাকে উৎসর্গ করা হয়েছে, আর এই দরজাটি শীত ঋতুকে আহ্বান করে। এখন যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজাটির নাম হলো কমলদ্বার। এটা ভগবান শিব পার্বতীকে উৎসর্গ করা এবং এই দরজাটি গ্রীষ্ম ঋতুকে আহ্বান করে। এই সুবিশাল সিটি প্যালেস চত্বরকে মোট 6টি ভাগে ভাগ করা হয়েছে। সেগুলি হলো মুবারক মহল, দেওয়ানে খাস, প্রীতম নিবাস চক, চন্দ্রমহল, সিলাহি খানা এবং বাঘি খানা। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটি হলো দেওয়ানে খাস। এটি হলো রূপো দ্বারা নির্মিত গঙ্গা জল ধরে রাখার পাত্র। এটির ওজন প্রায় 350 কেজি এবং এটির জল ধারণ ক্ষমতা প্রায় 2000 লিটার। এটি হলো আম্বাপোল, এর মধ্যে এখানকার রথখানা ভাগটি আছে, রথখানা অথবা ট্রান্সপোর্ট গ্যালারি।
এখানে দোকানপাটও আছে, আপনারা কেনাকাটি করতে পারেন। এটা হলো রথখানা, এখানে সমস্ত ট্রান্সপোর্টের জিনিস রয়েছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু পালকির মতো, কিন্তু এটা হলো জল ঝুনলি বোট, এটা হাতির ড্রেস। আমরা এখন যেই জায়গাটিতে এলাম এই জায়গাটি হলো সভাগৃহ। খুব সুন্দরভাবে তৎকালীন সময়ের দ্রব্যাদি দিয়ে সম্পূর্ণ জায়গাটি সাজানো রয়েছে। আমরা এখন যন্তর মন্তরের টিকিট কেটে নিলাম 52 টাকা করে এক একজনের। আমরা প্রবেশ করলাম যন্তর মন্তরে। জয়পুর শহরের প্রতিষ্ঠাতা মহারাজা সোয়াই জয়সিং দ্বিতীয় 1727 থেকে 1734 সালের মধ্যে এই যন্তর মন্তরটি প্রতিষ্ঠা করেন। 2010 সালে এই যন্তর মন্তরটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত হয়। এটি 19টি জ্যোতির্বিজ্ঞানীয় যন্ত্রের একটি সংগ্রহ, যার মধ্যে বিশ্বের বৃহত্তম পাথরের সূর্যঘড়ি সম্রাট যন্ত্র উল্লেখযোগ্য। এর মাধ্যমে আজও ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসেবে সময়ের নির্ভুল গণনা করা যায়। আমরা এখন এলাম যন্তর মন্তরের ভিতরেই একটি জায়গায়। এই জায়গাটিতে দেখলাম রাজস্থানের বিখ্যাত পুতুল নাচের খেলা দেখানো হচ্ছে। পুতুল নাচ দেখে আমরা সোজা চলে এলাম বাপু বাজার। আমরা সকলেই জানি বাপু বাজার জয়পুরের খুবই ফেমাস একটি মার্কেট, বিশাল বড় মার্কেট এরিয়াটা। আর এখানে বিভিন্ন রকমের দোকান রয়েছে, জামা কাপড়, চুড়ি, হার, কানের থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট, বিছানার চাদর, জুতো সবকিছুই কিন্তু এখানে বিক্রি হচ্ছে। এখন বাজে রাত 11টা। আমরা এই হোটেল ছেড়ে চলে যাচ্ছি, কারণ আমাদের ট্রেন হলো ভোর 4:30টার সময়। তাই আমরা এখনই বেরিয়ে যাচ্ছি। আমরা স্টেশনে রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম, আমরা সেই রিটায়ারিং রুমে গিয়ে থাকবো। আর ভোরবেলা আমরা ওখান থেকে ট্রেনে উঠবো। এখন বেরিয়ে যাওয়ার কারণ হলো, কারণ সকালে হয়তো গাড়ি ঘোড়া নাও পেতে পারি, তাই জন্য রিস্ক নিয়ে লাভ নেই। আমরা তাই জন্য আগে থেকেই রিটায়ারিং রুম বুক করে রেখেছিলাম। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। এখানে আমাদের হোটেল থেকে স্টেশন অবধি টোটো করেছি একটা, টোটোতে ভাড়া নিচ্ছে 100 টাকা। আমরা এখন আছি জয়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই 1 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু রিটায়ারিং রুম অবস্থিত, ফার্স্ট ফ্লোরে। দেখুন এখানে লেখা আছে রিটায়ারিং রুম ফার্স্ট ফ্লোর। এটি হলো রিসেপশন এরিয়া জয়পুরের রিটায়ারিং রুমের। এখানে সমস্ত প্রাইস দেওয়া আছে। এদিকে করিডোর, এপাশে এই রুমগুলি আছে, এবং এদিকের করিডোর, এপাশে এই রুমগুলি আছে। জয়পুর স্টেশনের রিটায়ারিং রুমের করিডোর হলো এটি। এখানে অনেক রকম রুম আছে। আমাদের যে রুম সেটি হলো ডিলাক্স রুম, রুম নাম্বার 115। এবার একবার আমরা এই রুমটি দেখে নেব। দেখুন এসি, ডাবল বেড, একটা ডিভান আছে, টেবল, চেয়ার, কাবার্ড, টি সেট আছে উইথ ইলেকট্রিক কেটল, টিভি আছে, কার্পেট, আর এটা হলো ওয়াশরুম। ঘড়িতে বাজে 4:24। আমরা দাঁড়িয়ে আছি জয়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ঠিক সামনেই 2 নম্বর প্ল্যাটফর্মে জয়পুর নিউ দিল্লির ডাবল ডেকার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ট্রেন
4:25-এ ঢোকার রাইট টাইম। অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ট্রেন এখনই ঢুকবে, 4:35-এ ছেড়ে বেরিয়ে যাবে। ট্রেন নাম্বার 22308 বিকানের হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস রেডি রয়েছে জয়পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ার জন্য। ঘড়িতে বাজে 4:46। ট্রেন নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট দেরিতে জয়পুর স্টেশন ছেড়ে বেরোলো। এর সাথেই আমাদের এবারের রাজস্থান ভ্রমণ সমাপ্ত হলো। আর আমাদের রাজস্থান সিরিজের পর্বগুলি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।